আসসালামু আলাইকুম সবাইকে। লার্ন উইথ নিলয় চ্যানেলে গত ভিডিওতে আমরা রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা লসিকা বা লিম্ফ থেকে শুরু করব। তো পড়ায় চলে আসি, দেখি বইয়ের মধ্যে প্রথমে লসিকা বা লিম্ফ সম্পর্কে কি বলা আছে। বলা হচ্ছে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত, অর্থাৎ যে সমস্ত কোষ মিলে টিস্যু তৈরি করছে সেই কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে বলা হয় লসিকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই বর্ণহীন তরলটা কোষের ফাঁকে ফাঁকে কিভাবে আসলো? দেখা যাক, বইয়ের সামনে অগ্রসর হই, তার উত্তর আমরা পেয়ে যাব। পরিণত মানবদেহে প্রতিদিন কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। লাইনটার মানে যদি বুঝতে চাই, প্রথমেই বলা হচ্ছে পরিণত মানবদেহে প্রতিদিন কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে। তার মানে হচ্ছে প্রথমত হবে কি, কৈশিক জালিকার প্রাচীর ভেদ করবে। ধরলাম এই হচ্ছে আমার ক্যাপিলারিজ বা কৈশিক জালিকা। তাহলে এই কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে প্রতিদিন কি হচ্ছে, প্রতিদিন 4 থেকে 8 লিটার তরল টিস্যুর ফাঁকে বা কোষের ফাঁকে অবস্থান করছে। এইবার সেই তরলটা আসলে আসলো কোথা থেকে? এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকার আগে থাকে হচ্ছে কৈশিক ধমনী। এই কৈশিক ধমনী কি জিনিস? কৈশিক ধমনী হচ্ছে আর্টারি বা ধমনীর একটা শাখা। তার মানে ধমনীর একটা শাখা হচ্ছে কৈশিক ধমনী। এই কৈশিক ধমনী এসে মিলিত হয় কৈশিক জালিকায়। ঠিক একইভাবে কৈশিক জালিকার সাথে সংযুক্ত থাকে হচ্ছে কৈশিক শিরা, যেটাকে মিলিত হয় শিরায়। তার মানে এইবার আমি একটা সহজ জিনিস বুঝতে পারছি। জিনিসটা কি? যে আমার ধমনীর ভিতর দিয়ে কি প্রবাহিত হয়? ধমনীর ভিতর দিয়ে প্রবাহিত হয় হচ্ছে আমার রক্ত। তার মানে রক্ত, এবং রক্তের একটা উপাদান হচ্ছে রক্তরস। তার মানে আমরা যে বলছি প্রতিদিন 4 থেকে 8 লিটার তরল পদার্থ বের হয়, সেই তরল পদার্থটা মূলত কি? সেই তরল পদার্থটা মূলত হচ্ছে রক্তরস। তার মানে যখন রক্ত ধমনী থেকে শিরার দিকে প্রবাহিত হচ্ছে, তখন সেই কৈশিক জালিকায় এসে কি হচ্ছে? কৈশিক জালিকায় রক্তরসটা এখান থেকে টিস্যুর ফাঁকে বের হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেহে যদি 5 থেকে 6 লিটার রক্ত থাকে, তাহলে 4 থেকে 8 লিটার লসিকা কিভাবে ফর্মেশন হয়? ব্যাপারটা মজার। ব্যাপারটা আসলে তা নয়, বরং হচ্ছে যখন রক্ত প্রত্যেকবার হচ্ছে সার্কুলেট করছে বা প্রবাহিত হচ্ছে, তখন সেখান থেকে 10%-এর মতো রক্তরস কি হচ্ছে, বাইরে এই টিস্যুর স্পেসের মধ্যে চলে আসছে। তার মানে প্রতিবার সার্কুলেশনে কত পার্সেন্ট রক্তরস টিস্যুর স্পেসে চলে আসছে? 10%। তো এইভাবে বারবার সার্কুলেশন হচ্ছে এবং প্রতিবার হচ্ছে 10% করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার হচ্ছে 4 থেকে 8 লিটার লসিকা ফর্মেশন হচ্ছে। তার মানে আমি বুঝতে পারলাম লসিকা ফর্মেশনটা কিভাবে হয়। মূলত হচ্ছে ধমনী দিয়ে প্রবাহিত রক্ত, ধমনীর একটা শাখাকে বলা হয় হচ্ছে কৈশিক ধমনী, এবং এই কৈশিক ধমনী যুক্ত থাকে কৈশিক জালিকার সাথে। সেই কৈশিক জালিকার অপর প্রান্ত যুক্ত থাকে কৈশিক শিরার সাথে। সেই কৈশিক শিরা হচ্ছে আবার শিরার একটা শাখা। তার মানে সেই কৈশিক শিরা আবার মিলিত হয় কিসে গিয়ে? শিরায় গিয়ে মিলিত হয়। তার মানে এই যে মিলিত স্থান কৈশিক জালিকা, সেইখানে হচ্ছে হয় কি, সেইখানে প্রতিবার সার্কুলেশনে 10% রক্তরস সেই নালিকা থেকে বের হয়ে সেই স্পেসে চলে আসে এবং তারাই লসিকা ফর্মেশন করে। এবার আমরা বইয়ের পড়ায় চলে আসি। এবার খেয়াল করে দেখি কি বলছে। পরিণত মানবদেহে প্রতিদিন কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে, বলা হয়েছে প্রতিদিন, প্রতিবার নয়, প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে। ওই যে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে তারা টিস্যুর ফাঁকে চলে আসে। এইবার কি হচ্ছে, লসিকাতন্ত্রের মাধ্যমে শুধু লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে যায়। এবং বলা হচ্ছে যে রক্ত প্রোটিন যদি এভাবে পুনরুদ্ধার না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে কি হতো? মানুষ মারা যেত। এইবার আমার প্রশ্ন হচ্ছে, লসিকাতন্ত্রের মাধ্যমে
রক্ত প্রোটিন সেটা আবার রক্তে ফিরে যায় কিভাবে, এর উত্তরটা আমরা হচ্ছে সামনে পাবো। এইবার চলে আসি হচ্ছে আমরা লসিকার উৎপত্তিতে। সর্বপ্রথম দেখি আমরা এটাই হচ্ছে সেই ডায়াগ্রামের মধ্যে আলোচনা করেছি। বলা হচ্ছে ধমনীর শাখা থেকে উৎপন্ন কৈশিক ধমনীতে, ওই যে বলেছিলাম ধমনী যে শাখা তাকে বলা হচ্ছে কৈশিক ধমনী। সেই কৈশিক ধমনীতে রক্ত পৌঁছালে কি হয়, এর অধিকাংশই কৈশিক শিরাতে প্রবাহিত হয়ে যায়। খুব স্বাভাবিক, আমি ঠিক এই কথাটা বলছি যে রক্ত যখন কৈশিক ধমনীতে আসে এর অধিকাংশই কি হয়, কৈশিক শিরাতে প্রবাহিত হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে কি যে প্রায় 10%-এর মতো রক্তরস, কত পার্সেন্ট, 10%, সংখ্যাটা গুরুত্বপূর্ণ, 10%-এর মতো রক্তরস বা প্লাজমা সে কি করছে, কৈশিক জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারদিকে ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে অবস্থান করে। ইন্টারস্টিশিয়াল তরল মানে কি, কোষ মধ্যস্থ তরল বা দেহকোষের মাঝখানে যে তরল বিদ্যমান তাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা কোষ মধ্যস্থ তরল হিসেবে সে অবস্থান করে। এইবার এই তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। এ কথা কি বললো, যে তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। এর মানেটা কি, মানেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে লসিকা জমছে জমছে জমছে, জমতে জমতে 4 থেকে 8 লিটার লসিকা যেটা স্পেসিফিক জায়গায় জমে যায়, জায়গাটা কি করবে, সোয়েল আপ করবে, জায়গাটা ফুলে যাবে। তার মানে এখানে আল্লাহ বাই ডিফল্ট একটা নালি দিয়ে দিয়েছে। তার মানে কি হয়, এই যে লসিকাগুলো জমলো সেই লসিকাগুলো হচ্ছে সেই নালিকার ভিতরে চলে যায়, সেই নালিকাটাকে বলা হয় হচ্ছে লসিকা নালী। আর এই যে নালিকার ভিতরে গিয়ে সে অ্যাপ্রোপ্রিয়েট লসিকায় পরিণত হয়। এবার দেখি কি বললো, যে এই তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। আর এই লসিকা উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লিম্ফোজেনেসিস। লসিকা মানে হচ্ছে লিম্ফ, জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি, তার মানে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়, লিম্ফোজেনেসিস। এমসিকিউ। এবার চলে আসবো আমরা লসিকার উপাদান। দেখা যাক লসিকার প্রধানতম উপাদান কি কি। লসিকায় প্রধানত 2 ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে তার কোষ উপাদান, একটা হচ্ছে তার কোষ বিহীন উপাদান। দেখি লসিকার কোষ উপাদান কি। লসিকার কোষ উপাদানটা হচ্ছে শ্বেতকণিকার লিম্ফোসাইট। আমরা যদি গত ক্লাসে পড়ে আসি, তোমাদের জন্য আমার প্রশ্ন থাকবে, শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটের কাজ কি। আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটের কাজ কি করে, সে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করে। ঠিক আছে, আমরা হচ্ছে গত লেকচারে সেটা পড়ে এসেছি। তো তার মানে হচ্ছে আমরা এখান থেকে বুঝলাম যে লসিকার প্রধানতম কোষ উপাদান হচ্ছে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট। তার মানে লসিকা আমার শরীরে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, সে আমার শরীরের ইমিউন সিস্টেমে ভূমিকা রাখে। এবার জানতে হবে লসিকার প্রধানতম উপাদান গেল শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট, তারপর থাকে সামান্য পরিমাণ লোহিত রক্তকণিকা, কিন্তু অণুচক্রিকা একদমই থাকে না। তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন হচ্ছে, প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় কতগুলো লিম্ফোসাইট থাকে। খেয়াল করো, প্রতি কিউবিক মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটার লসিকায় লিম্ফোসাইট সংখ্যা হচ্ছে 500 থেকে 75,000। রেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা হচ্ছে অনেকে ভুল করে সেটাকে 500 থেকে 7,500 মনে করে, কিন্তু সেটা না, সেটা হচ্ছে 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। এবার চলে আসবো লসিকার কোষবিহীন উপাদান। লসিকার কোষবিহীন উপাদানের মধ্যে কি রয়েছে, লসিকার কোষবিহীন উপাদানের মধ্যে হচ্ছে 94%ই পানি এবং 6% হচ্ছে কঠিন পদার্থ। তার মানে লসিকায় পানির পরিমাণ কত, 94%, লসিকায় কঠিন পদার্থের পরিমাণ কত, 6%। এইবার সেই কঠিন পদার্থের মধ্যে যদি আমি চিন্তা করি কি কি পাই, আমি কঠিন পদার্থের মধ্যে পাই হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড, রেচনবর্জ্য, অন্যান্য বস্তু। একটা বিষয় খেয়াল করে আমি দেখব, লসিকা সৃষ্টি হয়েছে কোথা থেকে। লসিকা মূলত রক্ত রস, যেটা হচ্ছে কি করলো, কৈশিক ধমনী ভেদ করে বেরিয়ে এসেছে। তার মানে রক্ত রসের যে উপাদান বা রক্তের যে উপাদান সেটাই হচ্ছে লসিকার মধ্যে থাকবে। যেমন রক্তের মধ্যে খাদ্য সার পরিবাহিত হয়, খাদ্যের পুষ্টি উপাদানগুলো এই কারণে হচ্ছে সেখানে থাকে শর্করা, প্রোটিন, লিপিড, রেচনবর্জ্য, অন্যান্য বস্তু। তার মানে লসিকার কোষবিহীন উপাদানের ক্ষেত্রেও
আমরা একই রকম জিনিস পাচ্ছি। জানতে হবে শর্করার পরিমাণ। দেখো এমসিকিউ, প্রতি 100 মিলিমিটার লসিকায় শর্করার পরিমাণ কত? 120 থেকে 132 গ্রাম। তার মানে হচ্ছে এখানে শর্করা পরিমাণ প্রতি 100 মিলিমিটারে কত? 120 থেকে 132 গ্রাম। এবার চলে আসবে হচ্ছে লসিকার প্রোটিন। লসিকার মধ্যে কোন কোন প্রোটিন থাকে? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই প্রোটিনগুলো এনজাইম, অ্যান্টিবডি এরাও হচ্ছে প্রোটিন। এইবার চলে আসবো হচ্ছে লিপিড। লসিকায় লিপিড প্রধানত কি রূপে থাকে? লসিকায় লিপিড প্রধানত কাইলোমাইক্রন রূপে থাকে। এখন তোমাদের যদি প্রশ্ন হয় যে কাইলোমাইক্রন কি, এই কাইলোমাইক্রন কি, এটা হচ্ছে আসলে ইন্টারমিডিয়েট লেভেলের পড়া না। তোমরা যদি শুধুমাত্র জেনে রাখতে চাও, জেনে রাখতে পারো যে কাইলোমাইক্রন হচ্ছে একটা ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিড কমপ্লেক্স। তার মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং ফসফোলিপিডের সমন্বয়ে তৈরি একটা জটিল যৌগ, যাকে বলা হয় কাইলোমাইক্রন। তার মানে লিপিডটা কাইলোমাইক্রন হিসেবে থাকে। এইবার আমাকে জানতে হবে, আর এইখানে যে কথাটা যে প্রোটিন, লসিকায় প্রধানত অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন, এই 3টা প্রোটিনের নাম তোমরা জেনে রাখবে। এবার চলে আসবো লিপিডে আমরা কাইলোমাইক্রন হিসেবে থাকে বললাম। এবার চলে আসবো যে অভুক্ত অবস্থায়, যখন আমি হচ্ছে খালি পেটে আছি, আমি খাওয়া দাওয়া করিনি, তখন হচ্ছে লসিকায় কি হয়? ফ্যাটের পরিমাণ কম থাকে এবং চর্বিযুক্ত খাবার খেলে খুব স্বাভাবিকভাবেই লসিকায় ফ্যাটের পরিমাণ কি হয়? বেড়ে যায়। এবং লসিকায় যখন ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লসিকা দেখতে কেমন দেখায়? তখন লসিকা দেখতে দুধের মতো সাদা দেখায়। দুধের মতো এই সাদা লসিকাকে কি বলা হয়? কাইল বলা হয়। আর এই কাইলের পরিমাণ মোট কঠিন অংশের কতটুকু? 5 থেকে 15%। এবার চলে আসবো হচ্ছে লসিকার রেচন বর্জ্য। খুব স্বাভাবিক, রক্ত থেকে যেহেতু লসিকার উৎপত্তি, সুতরাং হচ্ছে রেচন বর্জ্য রক্তের অনুরূপ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এবার অন্যান্য বস্তু হিসেবে কি থাকে? গ্লুকোজ, জীবাণু, ক্যান্সার কোষ, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি লসিকায় পাওয়া যায়। তো এই পেজ থেকে আমরা হচ্ছে লসিকা কি জিনিস আশা করি বুঝতে পারলাম। লসিকার উৎপত্তি পড়লাম, লসিকার উপাদান যেটা হচ্ছে কোষ উপাদান এবং কোষবিহীন উপাদান, সেগুলো আলোচনা করলাম, কোনটা কতটুকু থাকে সেটা আলোচনা করলাম। এবার চলে আসবো আমরা হচ্ছে লসিকা তন্ত্রে। লসিকা তন্ত্র কি? বোঝাই যাচ্ছে লসিকা নিয়ে বা লসিকা সামগ্রিক বা লসিকা সমন্বয়ে যে তন্ত্র, সেটাই হচ্ছে আমার লসিকা তন্ত্র। তাহলে দেখি লসিকা তন্ত্র কি বলা হচ্ছে। লসিকা, লসিকা ক্যাপিলারি, লিম্ফ নোড, লসিকা নালী বা লিম্ফেটিক্স, লিম্ফয়েড অঙ্গ যথা প্লিহা, থাইমাস গ্রন্থি, টনসিল, লিম্ফেটিক টিস্যু এবং সমষ্টিভূত লিম্ফ নোড সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হয় লসিকা তন্ত্র। যদি সংজ্ঞার হিসাবে জিজ্ঞেস করি, প্রথমবার যদি পড়তাম আমি কিচ্ছু বুঝতাম না। এইবার আমি হচ্ছে জিনিস সংজ্ঞাটা ভাঙি। সবার প্রথম লসিকা জানি, লসিকা ক্যাপিলারি বুঝলাম, সূক্ষ্মতর যে নালিকা লসিকা দ্বারা পূর্ণ, তাকে আমি বলছি হচ্ছে লসিকা ক্যাপিলারি। লিম্ফ নোড ঠিক পরবর্তী পেজে আমরা জানব। লসিকা নালী আমরা জেনেছিলাম যে হচ্ছে টিস্যু মধ্যস্থ যে ফাঁকা জায়গা, সেখানে লসিকা জমা হয়, সেই জমা লসিকাগুলো হচ্ছে একটা নালীতে প্রবেশ করে, করে হচ্ছে সে পরিপূর্ণ লসিকায় রূপান্তরিত হয়, সেই নালীটাকে বলা হচ্ছে লসিকা নালী বা লিম্ফেটিক্স। লিম্ফয়েড অঙ্গ, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া লিম্ফয়েড অঙ্গ কি জিনিস? এইবার একটু আগে তুমি পড়ে এসেছো লসিকার উপাদান। লসিকার খেয়াল করো কোষ উপাদান কি ছিল? শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট। তার মানে লিম্ফয়েড অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যেই সমস্ত অঙ্গে হচ্ছে সেই লিম্ফোসাইটটা তৈরি হয় এবং পরিণত হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে যেখানে এই সমস্ত অঙ্গ, যেই সমস্ত অঙ্গের মধ্যে কি হয়? লিম্ফোসাইটটা তৈরি হয় এবং সেটা পরিণত হয়। তার মানে হচ্ছে লিম্ফোসাইটের ম্যাচুরেশন ঘটে এবং সেটা সৃষ্টি হয়, সেই সমস্ত অঙ্গগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। সেই লিম্ফয়েড অঙ্গগুলো কি কি আছে? প্লিহা, থাইমাস গ্রন্থি, টনসিল, লিম্ফেটিক টিস্যু এবং সমষ্টিভূত লিম্ফ নোড সমন্বয়ে গঠিত তন্ত্রকে হচ্ছে লসিকা তন্ত্র। এবার সেই লিম্ফ নোডটা কি জিনিস? লিম্ফ নোডটা এখানে আমরা পেয়ে এসেছি। সেই লিম্ফ নোডটা হচ্ছে লসিকা নালী, লসিকা নালীর কিছু জায়গা একটু পুরু থাকে, সেই জায়গাগুলোকে বলা হয় লিম্ফ
নোড। তো আশা করি হচ্ছে আমাদের এবার সংজ্ঞাটা বুঝতে খুব বেশি সমস্যা হবে না। লসিকা, লসিকা ক্যাপিলারি, লিম্ফ নোড, লসিকা নালী বা লিম্ফেটিক্স, লিম্ফয়েড অঙ্গ যেগুলো হচ্ছে প্লিহা, থাইমাস গ্রন্থি, টনসিল, লিম্ফেটিক টিস্যু এবং সমষ্টিভূত লিম্ফ নোড, এদের সমন্বয়ে গঠিত তন্ত্রকে আমি কি বলি? লসিকা তন্ত্র। এইবার একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেখানে হচ্ছে আমার হৃৎপিণ্ড, তার মধ্যে পাম্প হচ্ছে, নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে রক্ত। সে করছে কি? সারা দেহে হচ্ছে ফ্লুইড বা তরলটাকে পরিবহন করছে। ঠিক একইভাবে লসিকাতন্ত্র কি করে? সমগ্র দেহে এইভাবে ফ্লুইড সংবহন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে লসিকাতন্ত্র কিভাবে সমগ্র দেহে ফ্লুইড সংবহন করে? কারণ এই যে হচ্ছে আমার এখানে লসিকা নালী, এই লসিকা নালীগুলো আবার হচ্ছে শিরার সাথে যুক্ত থাকে। তার মানে শিরার মাধ্যমে সে হচ্ছে আবার কি হয়? রক্তে ফিরে যায়। আর ঠিক এই কারণে আমি তোমাকে বলেছিলাম যে রক্ত প্রোটিনও রক্তে ফিরে যায়। প্রশ্ন ছিল যে রক্ত প্রোটিন কীভাবে রক্তে ফিরে যায়, বা আমরা যে বললাম যে রক্ত প্রোটিন যদি রক্তে ফিরে না যেত বা পুনরুদ্ধার না হতো, 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। এই ঘটনাটা ব্যাখ্যা আমি এখান থেকে করতে পারি। তার মানে লসিকা নালীগুলো শিরায় গিয়ে মিলিত হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে শিরায় গিয়ে মিলিত হচ্ছে, তার মানে সেই ভেইন বা শিরার মাধ্যমে সে হচ্ছে আবার রক্তে ফিরে যাচ্ছে। এভাবেই কি করছে? সে সারা দেহে একটা সংবহন প্রক্রিয়া চালাচ্ছে, সার্কুলেট করছে। এ কারণে বলা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং লসিকাতন্ত্র উভয়ই কি করে? সমগ্র দেহে ফ্লুইড সংবহন করে, সমগ্র দেহে তরল পদার্থটাকে পরিবহন করে। এ কারণে লসিকাতন্ত্রকে কি করা হয়? এ কারণে লসিকাতন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবহনতন্ত্র বলেও অভিহিত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্বিতীয় সংবহনতন্ত্র বলে অভিহিত করা হয় কাকে? লসিকাতন্ত্রকে। এইবার এদের মধ্যে পার্থক্যটা কি? বলা হচ্ছে যে লসিকাতন্ত্র বদ্ধ নয় এবং এখানে কোনো কেন্দ্রীয় পাম্প যন্ত্র নেই। খুব স্বাভাবিক, আমার রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কেন্দ্রীয় পাম্প যন্ত্র রয়েছে যে হচ্ছে হৃৎপিণ্ড, কিন্তু লসিকাতন্ত্রের মধ্যে কোনো কেন্দ্রীয় পাম্প যন্ত্র নেই। এইবার এখান থেকে দেখো একটা কথা বললো যে লসিকা নালী বহু প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। তার মানে লসিকা নালী হচ্ছে বহু প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। এবার এই লাইনটা আমি কেন গুরুত্বপূর্ণ বলবো? কারণ সত্য মিথ্যায় হচ্ছে এই লাইনটা চেঞ্জ করাটা খুব সহজ। এবার দেখো কি বলছে যে কৈশিক জালকের মতো অসংখ্য সূক্ষ্ম লসিকা নালী। এবার অসংখ্য সূক্ষ্ম লসিকা নালী যারা হচ্ছে কৈশিক জালকের মতো, তাদেরকে আমরা কি বলবো? আমরা তাদেরকে বলবো হচ্ছে কৈশিক লসিকা নালী, যেটা হচ্ছে আমরা ঠিক আগের পেজে পড়ে এসেছিলাম। এই যে লসিকা ক্যাপিলারি, ক্যাপিলারি মানে যেহেতু কৈশিক জালিকা বা কৈশিক নালিকা, তার মানে হচ্ছে কৈশিক লসিকা নালী হচ্ছে আমার লসিকা ক্যাপিলারি। তাহলে এইবার খেয়াল করো, বলা হচ্ছে যে লসিকা নালী হচ্ছে বদ্ধ প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। এই কৈশিক জালকের মতো অসংখ্য সূক্ষ্ম লসিকা নালী কি করে? পরস্পর যুক্ত হয়ে দুটি বড় নালী গঠন করে। তার মানে অসংখ্য সূক্ষ্ম সুতাকে পেঁচিয়ে আমি কি করতে পারবো? একটা মোটা সুতা তৈরি করতে পারবো। ঠিক একইভাবে এখানে বলা হয়েছে। সেই দুটো বড় নালীর নাম কি? একটার নাম হচ্ছে ডান লসিকা নালী, একটা হচ্ছে আমার থোরাসিক লসিকা নালী। এখন ডান লসিকা নালী কি জিনিস আর থোরাসিক লসিকা নালী কি জিনিস? খেয়াল করো, ডান লসিকা নালী, তার মানে এই লসিকা নালীটা অবশ্যই আমার দেহের ডান পাশ সম্পর্কিত। দেখো কি বলছে? মাথা ও গলার ডান দিক, ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিক। তার মানে আমি যদি খেয়াল করি, আমি যদি এই মানুষটাকে চিন্তা করি, তার মানে এই মানুষের কি বললাম যে মাথা এবং গলার ডান দিক, তারপর খেয়াল করো তার ডান বাহু, এই যে তার ডান বাহু, এবং কি বললাম? তার বক্ষ অঞ্চলের ডান দিক। বক্ষ হচ্ছে তার এই যে বুকের অংশটা, এর ডান দিক। তার মানে এই যে ডান দিকগুলোতে, এই সমস্ত জায়গায় যত লসিকা নালী আছে তারা সম্মিলিতভাবে মিলিত হয়ে কি করে? ডান লসিকা নালী গঠন করে। এইবার যেহেতু আমি তোমাকে বলেছি যে লসিকা নালী কিভাবে হচ্ছে সংবহনে অংশ নেয়, কেন তুমি তাকে দ্বিতীয় সংবহনতন্ত্র বলো? কেননা লসিকা নালী শিরার সাথে যুক্ত থাকে। খেয়াল করো, ডান লসিকা নালী
কোন শিরার সাথে যুক্ত হচ্ছে? এটি ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত। তার মানে ডান লসিকা নালী কোন কোন শিরার সাথে যুক্ত? ডান সাবক্লেভিয়ান শিরার সাথে এবং হচ্ছে ডান অন্তঃজুগুলার শিরার সাথে যুক্ত। আর এইভাবেই সে করলো কি, শিরার সাথে যুক্ত হয়ে সংবহনে অংশ নিল। তাহলে ডান লসিকা নালী গেল। এইবার চলে আসবো হচ্ছে থোরাসিক লসিকা নালী। এবার তোমরাই আমাকে বলো তো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে পড়লে তোমাদের কি মনে হয় এই লসিকা নালীগুলো কোন অংশটা কভার করেছে? খেয়াল করলাম যে সে হচ্ছে আমার মাথা গলার ডান দিকটা কভার করেছে, ডান হাতটা কভার করেছে, বুকের ডান পাশটা কভার করেছে। আর বাকি সারা যে অংশ, সারা দেহ, সেটা তো এখনো কেউ কভার করেনি। তাহলে সেটা কে কভার করবে? সেটা কভার করবে হচ্ছে থোরাসিক লসিকা নালী। খেয়াল করো, দেহের নিম্নাংশ, তার মানে পুরো সেই নিম্নাংশ, তারপর বাম দিকের লসিকা নালী, যেহেতু ডান লসিকা নালী সব ডান দিকের ছিল, তার মানে নিম্নাংশ এবং বাম দিকের যে লসিকা নালী তারা মিলে কি তৈরি করে? থোরাসিক লসিকা নালী গঠন করে। এইবার থোরাসিক লসিকা নালী সে অবশ্যই কোনো শিরার সাথে যুক্ত থাকবে। তাহলে দেখি সে কোন শিরার সাথে যুক্ত। সেটি হচ্ছে বাম সাবক্লেভিয়ান ও বাম অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে যুক্ত। তার মানে সে যুক্ত হচ্ছে বাম সাবক্লেভিয়ান, বাম অন্তঃজুগুলার শিরা। তার মানে তোমাকে শুধু মনে রাখতে হবে হচ্ছে সাবক্লেভিয়ান শিরা আর হচ্ছে তোমার অন্তঃজুগুলার শিরা। যেটা ডান লসিকা নালী সে যুক্ত হবে ডান সাবক্লেভিয়ান, ডান অন্তঃজুগুলার। যে থোরাসিক সে যুক্ত হবে বাম অন্তঃজুগুলার আর বাম সাবক্লেভিয়ানের সাথে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসবো পৌষ্টিক নালীর অঞ্চলে লসিকা নালী সুবিকশিত এবং নালী অভ্যন্তরে সূক্ষ্ম লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়াল। কি বললো? বললো যে আমার পৌষ্টিক নালী অঞ্চলে সেখানে আমার কি হচ্ছে, লসিকা নালীগুলো সুবিকশিত এবং সেখানে নালীর অভ্যন্তরে যে সূক্ষ্ম লসিকা নালীগুলো থাকে সেগুলোকে আমি বলি হচ্ছে ল্যাকটিয়াল। এবার যদি তাই হয়, এখান থেকে আর কিছু লাগছে না। তার মানে ল্যাকটেল আমি কোথায় পাচ্ছি? পাচ্ছি হচ্ছে আমি সেটা পৌষ্টিক নালী অঞ্চলে। এইবার এখান থেকে আর কিছু লাগবে না। একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা সত্য মিথ্যার জন্য, সেটা হচ্ছে লসিকা শুধু একদিকেই প্রবাহিত হয়। এখন লসিকা কেন শুধু একদিকে প্রবাহিত হয়? কারণ লসিকার মধ্যে কি থাকে? কপাটিকা থাকে। শিরার মধ্যে যেমন কপাটিকা ছিল তেমন লসিকার মধ্যেও কি থাকে? কপাটিকা থাকে। এবং সেই কপাটিকা থাকার কারণেই লসিকা হতে শুধুমাত্র কি করে? একদিকে প্রবাহিত হতে পারে। এখান থেকে আর কিছুর প্রয়োজন হবে না। আমরা হচ্ছে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা কিছুটা আগেই পড়ে এসেছি। তোমাদের যদি মনে থাকে আমি বলেছিলাম যে লসিকা নালীর বিভিন্ন স্থান কিছুটা গোল হয়, ডিম্বাকার হয় বা স্ফীত হয়। এই গোল, ডিম্বাকার বা স্ফীত অংশটাকে কি বলা হয়? লিম্ফ নোড, বা বাংলায় বললে লসিকা গ্রন্থি। এবং প্রচুর লিম্ফ নোড তুমি কোথায় পাবা? ঘাড়ে পাবা, বগলে পাবা এবং কুচকিতে প্রচুর লিম্ফ নোড পাবা। এবং বলা হচ্ছে, দেখো পরবর্তী লাইন এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্লিহা, টনসিল, অ্যাডেনয়েড ইত্যাদি কি উল্লেখযোগ্য লিম্ফেটিক অঙ্গ। তুমি কিন্তু এখন জানো যে লিম্ফেটিক অঙ্গ কি জিনিস। লিম্ফেটিক অঙ্গ হচ্ছে সেই সমস্ত অঙ্গ যেখানে কি হয়? লিম্ফোসাইটের জেনারেশন হয় এবং ম্যাচুরেশন হয়, যেখানে লিম্ফোসাইট তৈরি হয় এবং এর কি হয়? এটা পরিণত হয়। এবার চলে আসবো আমরা লসিকার কাজ। লসিকার কাজ এইচএসসিতে যারা আছো তাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য প্রশ্ন আসবে লসিকার কাজ 9 কোনটি। তাহলে দেখি আমরা লসিকার কাজগুলো জানবো কিনা, এবং সেই কাজগুলো খুবই সহজ, আমরা অলরেডি পড়ে এসেছি। খেয়াল করি প্রথম কাজ কি বলছে, টিস্যুর ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। তুমি জানো লসিকাকে এ কারণেই দ্বিতীয় সংবহনতন্ত্র বলা হয়। তার মানে হচ্ছে লসিকার নালী ফর্মেশন করে, সেই লসিকা নালী হচ্ছে শিরার সাথে যুক্ত থাকে, সেই শিরার মাধ্যমে সেই লসিকা কি করে? রক্তে আবার ফিরে আসে। বলা হচ্ছে যেসব স্নেহকণা ও উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কণা কৈশিক নালীর বাধা অতিক্রমে অক্ষম, সেগুলো কি হয়? লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। এইবার আমি তোমাকে এই চিত্রটার দিকে একটু ফোকাস করতে বলবো। খেয়াল করে দেখো, এই যে হচ্ছে আমার ধমনীতন্ত্র, লাল রংটা দিয়ে আমার ধমনী বোঝাচ্ছে। দেখো তো ধমনী কি হচ্ছে? ধমনীটা এইখানে বিভিন্ন ভাগে বিভক্ত হলো, হয়েছে তৈরি করলো কৈশিক ধমনী।
এবং একইভাবে এই যে শিরা, এই শিরাটাও হলো কি এখানে বিভিন্ন ভাগে বিভক্ত হলো, যেটাকে আমি বলছি কৈশিক শিরা। তার মানে এই যে কৈশিক ধমনী এবং কৈশিক শিরা, তারা করছে কি, তারা একটা জায়গায় ওভারল্যাপ করছে, সেই জায়গাটাকে আমি বলছি হচ্ছে কৈশিক জালিকা। ঠিক এই চিত্রের মতো, এই যে এই যদি আমার ধমনী হতো, এই দেখো ধমনীর একটা শাখা, এই যদি আমার শিরা হতো, এই হচ্ছে শিরার একটা শাখা, যারা হচ্ছে একটা জায়গায় ওভারল্যাপ করছে, সেটাকে আমি বলছি কৈশিক জালিকা। যদি তাই হয়, খেয়াল করো, এই যে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকার মধ্যে হচ্ছে কি, যেগুলো হচ্ছে যেসব স্নেহকণা অনেক বড় বা হচ্ছে অন্যান্য উচ্চ আণবিক ওজন সম্পন্ন কণা, তারা হচ্ছে এই চিকন নালী পার হতে পারে না। তখন তারা কি করে, তারা হচ্ছে তখন, খেয়াল করো, তারা হচ্ছে এই যে তারা কিসে চলে যায়, লসিকায় চলে যায়। যখন তারা লসিকায় চলে যায়, সেখানে কি হয়, লসিকায় গিয়ে তারা লসিকা নালীতে প্রবেশ করে। সেই লসিকা নালীগুলোর ফাঁকে ফাঁকে একটু স্ফীত লসিকা নালী, যাকে আমি বলি হচ্ছে লিম্ফ নোড। পরবর্তীতে দেখো, সেই লসিকা নালীগুলো আবার কোনো একটা নির্দিষ্ট শিরার সাথে সংযুক্ত থাকে। এই নির্দিষ্ট শিরার সাথে সংযুক্ত থেকে সে আবার কি করে, হৃৎপিণ্ডে যায়। তার মানে লসিকার মাধ্যমে তুমি কি করছো, সার্কুলেট করছো। যেই সার্কুলেশনটা তোমার এইভাবে হওয়ার কথা ছিল, সেই সার্কুলেশনটা তুমি কি করছো, সেই সার্কুলেশনটা তুমি এইভাবে করছো। এ কারণে লসিকাকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। এবার যদি এটা বুঝতে পারো, তারপর খেয়াল করো, দেহের যেসব টিস্যু কোষে রক্ত পৌঁছাতে সক্ষম হয় না, সেখানে লসিকা অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করে। খুব সহজ কথা, দেহের সমস্ত টিস্যু কোষে যে সমস্ত জায়গায় রক্ত পৌঁছাতে সক্ষম না, সেই সমস্ত জায়গায় কি করব, আমি লসিকার মাধ্যমে পুষ্টি পদার্থ বা অক্সিজেন সরবরাহ করব। তারপর বলা হচ্ছে, অন্ত্র থেকে স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। ওই যে আমার পৌষ্টিকতন্ত্রে ল্যাকটিয়াল থাকে, সুবিন্যস্ত লসিকা নালী, সেই সুবিন্যস্ত লসিকা নালীর মাধ্যমে কি হয়, স্নেহ পদার্থ শোষিত হয়ে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। তারপর চলে আসবো হচ্ছে লসিকায় উপস্থিত শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট এবং মনোসাইট। ওই যে তুমি পড়ে এসেছিলে, লসিকার অন্যতম প্রধান কোষীয় উপাদান হচ্ছে শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট কি করে, দেহের প্রতিরক্ষায় অবদান রাখে। তারপর দেখো, লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বুঝতে পেরেছো এটা? তারপর কি করে, লসিকা রক্ত সংবহনের এক অংশ থেকে অন্য অংশে তরল পদার্থ পরিবহনের মাধ্যমে দেহরসের পুনর্বন্টনে অংশ নেয়। কি ঘটনা ঘটলো, এটা আমরা বুঝতেই পারছি যে লসিকা করছে কি, সে দ্বিতীয় সংবহন হিসেবে কাজ করছে, সে সেকেন্ডারি সংবহন হিসেবে কাজ করছে। তার মানে হচ্ছে আমার শরীরের মধ্যে যে তরল পদার্থগুলো আছে, সেটাকে সে পরিবহনের মাধ্যমে কি করছে, আমার দেহের যে রস, সেটাকে পুনর্বন্টনে সে অংশ নিচ্ছে। দেহরস এক জায়গায় জমে থাকতে পারছে না। এবং দেখো কি বলছে পরবর্তীতে 8 নাম্বারটা, বিভিন্ন অঙ্গের টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায় লসিকা বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন অঙ্গের টিস্যুর সাংগঠনিক অখণ্ডতা রক্ষায়, তার মানে হচ্ছে টিস্যুর স্বাভাবিক যে অবস্থা, সেটা বজায় রাখতে কি করছে, লসিকা হেল্প করছে। কেননা হচ্ছে যদি আমার কোনো একটা স্পেসিফিক টিস্যুতে বেশি পরিমাণ লসিকা জমে যেত, তাহলে আমার সেখানে হতো কি, জায়গাটা ফুলে যেত। স্বাভাবিক, লসিকা করছে কি, যেহেতু টিস্যু কোষ এদের মধ্যে সমন্বয় রক্ষা করছে, এভাবে সে সাংগঠনিক অখণ্ডতা রক্ষা করছে তাদের। এবং বলা হচ্ছে, টিস্যু থেকে টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, টিস্যু থেকে টিস্যু রসের কত পার্সেন্ট লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়, 10% লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। যদি তাই হয়, আমরা চলে আসবো হচ্ছে রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য। এই অংশটা সিকিউ এর জন্য, যারা এইচএসসিতে আছো, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য খ নাম্বারের জন্য খুবই জনপ্রিয় প্রশ্ন। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে, এই যে দেখো, পার্থক্য দেওয়ার জন্য রক্তের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, লসিকার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এখান থেকে খুব সহজ প্রশ্ন করা যায়, রক্ত সম্পর্কে সঠিক নয় কোনটি, লসিকা সম্পর্কে সঠিক নয় কোনটি। এইভাবে সত্য মিথ্যার প্রশ্ন করা যায়। তার মানে আমরা হচ্ছে দুইভাবে সেটা পড়ব। দেখো, রক্তের বৈশিষ্ট্য, রক্ত হচ্ছে কি লাল বর্ণের পরিবহন টিস্যু, জানি আমরা। রক্তের প্রবাহটা কেমন হয়, রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে, জানি সেটা। রক্তের গঠন উপাদান কি, প্লাজমা আছে।
এবং দেখো রক্তের কণিকা সমূহ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুশক্রিকা। হিমোগ্লোবিনের কি অবস্থা? রক্তে হিমোগ্লোবিন থাকে। প্রোটিন, রক্তে কি রক্ত প্রোটিন বিদ্যমান। পরিবহন কেমন হয়? রক্তের মাধ্যমে কি পরিবহন হয়? রক্তের মাধ্যমে শ্বসন গ্যাস এবং খাদ্যকণা পরিবাহিত হয়। কিন্তু লসিকার ক্ষেত্রে কি দেখতে পাই? লসিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে রক্ত যেখানে লাল, লসিকা সেখানে বর্ণহীন। তার মানে লসিকা হচ্ছে বর্ণহীন পরিবহন টিস্যু। রক্ত যেখানে রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, লসিকা কোনো চাপ নিতে চায় না, লসিকা হচ্ছে চাপহীন প্রবাহিত হয়। রক্তের গঠন উপাদান যেখানে প্লাজমা, রক্তকণিকা সমূহ, সেখানে লসিকার গঠন উপাদান হচ্ছে ওই যে রক্ত থেকে বেরিয়ে যাওয়া প্লাজমা, 10% প্লাজমা এবং শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট। প্রোটিনের কি অবস্থা? হ্যাঁ, আমরা পড়ে এসেছি যে লসিকার মধ্যেও প্রোটিন বিদ্যমান। এবং লসিকার মাধ্যমে কি পরিবহন হয়? লসিকার মাধ্যমে হচ্ছে বর্জ্য পদার্থ এবং খাদ্যসার পরিবাহিত হয়। খাদ্যসার পরিবাহিত হয় কোথা থেকে? খাদ্যসার আমরা একটু আগে পড়ে এসেছি যে অন্ত্র থেকে হচ্ছে স্নেহ পদার্থ শোষিত হয়। তার মানে সেই স্নেহ পদার্থ বা লিপিড সে হচ্ছে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়, এবং কোষ মধ্যস্থ যে বর্জ্য পদার্থ সে হচ্ছে লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। একটা মজার বিষয় খেয়াল করে দেখো, সিস্টেমটা কতটা ওয়েল ডেভেলপড। আমার কোষের মধ্যে বিদ্যমান বর্জ্য পদার্থ সে করছে কি? লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে যাচ্ছে কোথায়? যাচ্ছে হচ্ছে সেই শিরায় গিয়ে মিলছে। সেই শিরা হচ্ছে সেই বর্জ্য সহ রক্তটাকে হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে গিয়ে সেটা পরিশোধিত হচ্ছে, এবং সেইখানে কি হচ্ছে? তারপর পরিশোধিত হয়ে আবার বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। এইভাবেই হচ্ছে মেকানিজমটা ঘটছে। আশা করি লসিকা সম্পর্কে তোমাদের আর প্রশ্ন নেই, থাকলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা চলে আসব পরবর্তী পৃষ্ঠায়। আচ্ছা, এখন আমরা শুরু করব মানুষের হৃৎপিণ্ডের গঠন। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এখান থেকে হচ্ছে প্রচুর এমসিকিউ আসে, তো সেইভাবে গুরুত্ব দিয়ে হচ্ছে আমরা এই পেজটা পড়ব। সবার প্রথম চলে আসি মানুষের হৃৎপিণ্ডের গঠন। বলা হচ্ছে দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন ও প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয় তাকে বলা হয় হৃৎপিণ্ড। কি বললো? দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের, তার মানে হৃৎপিণ্ড হচ্ছে প্রকোষ্ঠময়, 4টা প্রকোষ্ঠ আছে, পেশল অঙ্গ, তার মানে সেটা হচ্ছে পেশি বহুল। তার মানে এবার খেয়াল করি, দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে, হৃৎপিণ্ডের ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয় তাকে হৃৎপিণ্ড বলে। আশা করি বুঝতে পারছি। দেখো, রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানবদেহের পাম্প যন্ত্র রূপে কাজ করে। তার মানে মানবদেহের পাম্প যন্ত্র রূপে কাজ করে কে? এটা ভুল করা সম্ভবই না, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এইবার দেখো কি বলা হচ্ছে, জীবন্ত এ পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত, একটু আগে পড়ে আসলে, শিরার মাধ্যমে দূষিত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে কি করে? ধমনীর সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে। যদি এটা বুঝে যাও, আমরা চলে আসব হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কে আরও বিস্তারিত কিছু ইনফরমেশনে। এইখানে এই প্যারাটাতে কিছু সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবেই না। সবার প্রথম, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে কতবার স্পন্দিত হয়? গড়ে 2600 মিলিয়ন বার। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, 2600 মিলিয়ন বার। তার মানে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এখন হৃৎপিণ্ডের স্পন্দনে তো হচ্ছে কি হয়? ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে এই 2600 মিলিয়ন বার স্পন্দনে প্রতিটি ভেন্ট্রিকল থেকে কতটুকু রক্ত বের হয়? 155 মিলিয়ন লিটার। তার মানে 2600 মিলিয়ন বার স্পন্দনে কতটুকু রক্ত বের হয় প্রতিটি ভেন্ট্রিকল থেকে? 155 মিলিয়ন লিটার। জানতে হবে আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষে হৃৎপিণ্ডের ওজন কত? 250 থেকে 390 গ্রাম, এবং স্ত্রীতে হচ্ছে 200 থেকে 275 গ্রাম। 4টা সংখ্যা পেলাম, সামনে একটা পাবো। দেখো, ভ্রূণ অবস্থায়
মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটা চলতে থাকে। তার মানে আমাদের ভ্রূণ অবস্থায় হৃদস্পন্দন শুরু হয় কখন? মাতৃগর্ভে থাকাকালীন 6 সপ্তাহ বয়সে। তার মানে আমি এখানে কয়েকটা সংখ্যা পেলাম। হৃৎপিণ্ড সুস্থ মানুষের জীবদ্দশায় স্পন্দিত হয় 2600 মিলিয়ন বার। এই 2600 মিলিয়ন বারে সে কী করে? প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম এবং স্ত্রীতে হচ্ছে কম কিছুটা, 200 থেকে 275 গ্রাম। ভ্রূণ অবস্থায় কত সপ্তাহ বয়স থেকে আমাদের হৃদস্পন্দন শুরু হয়? 6 সপ্তাহ। এখানে যে সংখ্যাগুলো পেলে সবগুলো সংখ্যা গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং এইচএসসিতেও আসে। এইবার চলে আসবে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান। হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? হৃৎপিণ্ড অবস্থান করে হচ্ছে আমাদের বক্ষগহ্বরে মধ্যচ্ছদা অর্থাৎ ডায়াফ্রামের উপরে 2 ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে। এতগুলো জিনিস লাগবে না, এটা হচ্ছে আমরা যখন আসলে অ্যানাটমি পড়তাম আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বলার জন্য এগুলোর প্রয়োজন হতো। তো তোমাদের জন্য অত বেশি প্রয়োজন নয়, তোমরা শুধুমাত্র জেনে রাখবে মধ্যচ্ছদের উপরে 2 ফুসফুসের মাঝখানে কিছুটা বাম দিকে, কারণ আমার হার্ট কোন দিকে থাকে? বাম দিকে থাকে। এইবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে এটি দেখতে ত্রিকোণাকার, এটা তোমরা জানো। গোড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী। বেইজের ব্যাপারে বলা হচ্ছে এইটা হচ্ছে হার্টের গোড়া বা বেইজ, এটি হচ্ছে চওড়া এবং ঊর্ধ্বমুখী। কিন্তু সূচালো শীর্ষদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে এই যে সূচালো শীর্ষদেশ অর্থাৎ অ্যাপেক্সটা, এটা হচ্ছে নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে, যেটাকে আমরা বলি 5th ইন্টারকোস্টাল স্পেস। তার মানে পঞ্চম পাঁজরের ফাঁকে আমার হৃৎপিণ্ডের অ্যাপেক্স বা শীর্ষটা অবস্থান করে। এই পঞ্চম পাঁজর, এটা ভুল করাই যাবে না। চলে আসবো হচ্ছে হৃৎপিণ্ডের আকার আকৃতি। প্রথমে বলা হচ্ছে লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণা মোচার মতো। হৃৎপিণ্ড যে ত্রিকোণা মোচার মতো তোমরা সেটা জানো, কিন্তু এখানে যেটা ইনফরমেশন দেওয়া হলো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রং কেমন? লালচে খয়েরি। যদি তাই হয়, দেখো আমরা এটা বলেই ফেলেছি, এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটাকে কি বলা হয়? বেইস। চওড়া ঊর্ধ্বমুখী অংশটাকে কি বলা হচ্ছে? বেইস। দেখেছো, এই যে চওড়া ঊর্ধ্বমুখী অংশটাকে বলা হয় বেইস এবং ক্রমশ সরু নিম্নমুখী অংশটাকে বলা হয় অ্যাপেক্স। এই যে ক্রমশ সরু নিম্নমুখী অংশটাকে কি বলা হচ্ছে? অ্যাপেক্স। যদি তাই হয়, দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 8 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভুল করাই যাবে না। দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 8 সেন্টিমিটার। চলে আসবো হৃৎপিণ্ডের আবরণ। দেখি আমরা হৃৎপিণ্ডে কি আবরণ দেখতে পাই। হৃৎপিণ্ড হচ্ছে একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত। মানে হৃৎপিণ্ড কয় স্তরী আবরণে আবৃত? দ্বিস্তরী আবরণে। হৃৎপিণ্ডে সেই আবরণ বা পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সামনে তুমি এপিকার্ডিয়াম পড়বে, মায়োকার্ডিয়াম পড়বে, এন্ডোকার্ডিয়াম পড়বে। তো এত কার্ডিয়ামের মাঝে তুমি যেন হারিয়ে না যাও, এর জন্য তুমি মনে রাখবে হচ্ছে আবরণ মানে হচ্ছে কি? আবরণ মানে হচ্ছে একটা পর্দা। আবরণ মানে একটা পর্দা। তো পর্দা শুরু হয় প দিয়ে, পেরিকার্ডিয়ামও শুরু হয় প দিয়ে। তার মানে হৃৎপিণ্ডের আবরণ বা পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। উত্তরটা যেন ভুল করেও কোনোভাবে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম বা এন্ডোকার্ডিয়াম না হয়। এইবার খেয়াল করো, এই যে পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াম হচ্ছে আবার 2টা স্তরে বিভক্ত। এই পেরিকার্ডিয়ামের বাইরের দিকের অংশটাকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম, আর ভেতরের দিকের অংশটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। তার মানে পেরিকার্ডিয়ামের বাইরের অংশটাকে বলা হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের ভেতরের অংশটাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই যে ভেতরের অংশ অর্থাৎ সেরাস পেরিকার্ডিয়াম, সেটা হচ্ছে আবার 2টা স্তরে বিন্যস্ত। কয়টা? 2টা। বাইরেরটা সেটা হচ্ছে প্যারাইটাল স্তর এবং ভেতরেরটা সেটা হচ্ছে ভিসেরাল স্তর। বাইরের স্তরটা হচ্ছে কি? প্যারাইটাল স্তর, ভেতরেরটা হচ্ছে ভিসেরাল স্তর। এইবার এই 2টা স্তরের মাঝখানে অর্থাৎ বাইরের স্তর, ভিতরের স্তর, এদের মাঝখানে যে তরল থাকে সেই তরলটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তার মানে একটা বিষয় যদি খেয়াল করো, প্রথমত হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম বাইরের দিকে হচ্ছে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভেতরের দিকে
সেরাস পেরিকার্ডিয়াম। এই ভেতরের যে সেরাস পেরিকার্ডিয়াম সেটি হচ্ছে দুটি স্তরে বিভক্ত, বাইরেরটা হচ্ছে প্যারাইটাল, ভেতরেরটা হচ্ছে ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরালের মাঝখানে এক ধরনের তরল থাকে যাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। যাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, সত্য মিথ্যায় আসবে। পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ নয় কোনটি? তাহলে এই কাজটা আমি দেখি এখানে কি বলেছে। এই তরলটা কি করে? হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে এবং কি করে? হৃৎপিণ্ডের সংকুচনকে সহজসাধ্য নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণ থেকে রক্ষা করছে এবং হৃৎপিণ্ডের সংকোচনকে কি করছে? সহজ করছে এবং নিয়ন্ত্রণ করছে। এবার চলে আসি হচ্ছে আমরা আবরণ ভেদ করে ভেতরে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর তোমার কি মনে হয় সেটা কি ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত? আমি কি চাইলে আমার হৃৎপিণ্ডকে বন্ধ করতে পারি বা চালু করতে পারি? মোটেও না। তার মানে হচ্ছে আমার হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবার যেহেতু সে হৃৎপেশি, হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী পেশি, এ কারণে সেই পেশিকে আমি বলছি কার্ডিয়াক পেশি। কারণ কার্ডিয়া মানে কি? কার্ডিওলজি মানে কি? তার মানে কার্ডিয়া শব্দটা বা কার্ডিয়া শব্দটা সেটা পিণ্ডের সাথে সম্পর্কিত। তার মানে হচ্ছে এই প্রাচীর গঠনকারী পেশিকে বলা হয় কার্ডিয়াক পেশি। এইবার এই যে কার্ডিয়াক পেশি, এই কার্ডিয়াক পেশি আসলে 3টা স্তরে বিভক্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীরটা গঠন করে। তার মানে কার্ডিয়াক পেশি কয়টা স্তরে বিভক্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে? 3টা স্তর। সেই 3টা স্তর সম্পর্কে আমরা জানব। যদি প্রথম স্তরটা খেয়াল করো, প্রথম স্তরটাকে বলা হয় এপিকার্ডিয়াম। এপি মানে কি? বাইরের দিকে। তার মানে খেয়াল করো, এপিকার্ডিয়াম সে হচ্ছে হৃৎপ্রাচীরের সর্ববহিস্থ স্তর। ঠিক আছে? এ স্তরে কি লেগে থাকে? এ স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। তুমি যদি আগের পেজে হাড়টা খেয়াল করো, দেখো তো চর্বিটা কি মনে হচ্ছে? একদম বাইরের স্তরে লেগে আছে এই হলুদ চর্বিটা। তার মানে চর্বিটা কোথায় লেগে থাকে? চর্বিটা হচ্ছে সবার বাইরের স্তর অর্থাৎ এপিকার্ডিয়ামে লেগে থাকে। তারপর তুমি আস্তে আস্তে ভেতরের দিকে যাও, মায়োকার্ডিয়াম। মায়ো কি? ভেতরে, মাঝে। তার মানে খেয়াল করো, মায়োকার্ডিয়াম তার মানে সেটা কি হবে? এটি হচ্ছে হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। একটা বিষয় খেয়াল করো, সে মধ্যবর্তী স্তর এবং এই স্তরটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু। একটা ভুল অনেক বেশি আমি দেখেছি আমার স্টুডেন্টদের করতে। ওরা ভাবে যে যেহেতু এপিকার্ডিয়াম থেকে আস্তে আস্তে আমি হচ্ছে মায়োকার্ডিয়াম হয়ে এন্ডোকার্ডিয়ামে যাচ্ছি, বাইরে থেকে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তার মানে হয়তো বা সবচেয়ে পুরু স্তরটা ভেতরে হওয়া উচিত। কিন্তু না, সবচেয়ে পুরু স্তর কোনটা? মাঝখানের স্তর, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। ভুল যেন না হয়। মায়োকার্ডিয়ামের কাজ কি? এটি হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। খেয়াল করো, এই স্তরটি সর্বাপেক্ষা যেহেতু পুরু, তার মানে হচ্ছে এর মাসল স্ট্রেংথ অনেক বেশি, এর মাংসপেশির স্ট্রেংথ, শক্তি অনেক বেশি। এ কারণে সে কী করে? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে। এবার চলে আসবো এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে ভেতরে, তার মানে খেয়াল করো, এন্ডোকার্ডিয়াম সেটি হচ্ছে হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর, একদম সবার ভেতরের স্তর। এটি কী করে? দেখো, হৃৎপিণ্ড সংশ্লিষ্ট যত কাজ, প্রায় সমস্ত কাজই সেই করে। এটি কি করে? এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাগুলো ঢেকে রাখে, রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের সংযোগ ঘটায়। তার মানে সে কী করছে? হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর, ভেতরের প্রাচীর গঠন করছে। হৃৎপিণ্ডের যে কপাটিকা সমূহ আছে, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড কপাটিকা, সেই কপাটিকাগুলোকে সে ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে, আর্টারি ভেনের সাথে কি করে? হৃৎপিণ্ডের সংযোগ ঘটায়। তার মানে সমস্ত কাজ করে এন্ডোকার্ডিয়াম, এক্সেপ্ট সংকোচন প্রসারণ ঘটায় হচ্ছে মোটাটা অর্থাৎ মায়োকার্ডিয়াম, আর হচ্ছে চর্বি লেগে থাকে কোথায়? এপিকার্ডিয়াম। আশা করি এই 3টার মধ্যে যদি প্রশ্ন আসে তোমাদের ভুল হবে না। যদি তাই হয়, আমরা এবার চলে আসব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহে। খেয়াল করো, মানুষের হৃৎপিণ্ড সেটা হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে কি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি ফাঁপা অঙ্গ। এর মধ্যে 4টা প্রকোষ্ঠের মধ্যে 2টাকে বলা হয় অ্যাট্রিয়া বা অলিন্দ এবং নিচের 2টোকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। উপরের 2টোকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচের 2টোকে বলা হয় ভেন্ট্রিকল বা
নিলয়। ঠিক আছে, এইবার খেয়াল করো অ্যাট্রিয়াম আবার দুই রকম, দেহের ডান পাশে এবং বাম পাশে অবস্থান করে। তার মানে হচ্ছে তোমার ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম, এবং ভেন্ট্রিকলও তাই, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল। এবার অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীরগুলো কি হয়, পুরু এবং পেশি বহুল হয়। তার মানে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর কি হয়, পুরু হয়। এবার খেয়াল করো ডান ও বাম অ্যাট্রিয়াম কি হয়, আন্তঃ অ্যাট্রিয়াল বা আন্তঃ অলিন্দ পর্দা দ্বারা, এবং ডান ও বাম ভেন্ট্রিকল আন্তঃভেন্ট্রিকুলার বা আন্তঃনিলয় পর্দা দ্বারা কি হয়, পৃথক থাকে। এইবার যদি তাই হয়, আমি একটা হার্ট আঁকি। জাস্ট তোমাদের একটা বিষয় দেখানোর জন্য খেয়াল করো, এটা যদি হচ্ছে আমার একটা অ্যাট্রিয়াম হয়, এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিয়াম, এটা একটা ভেন্ট্রিকল, এটা হচ্ছে একটা ভেন্ট্রিকল। তার মানে এই অ্যাট্রিয়ামটা কি হবে, এটা যেহেতু আমার ডান হাত, তার মানে এটা হচ্ছে আমার বাম অ্যাট্রিয়াম। যদি তোমাদের প্রশ্ন জাগে, আমি জানি তোমরা এটা সবাই জানো, কিন্তু আমি তাও তোমাদের জাস্ট বলে রাখি যে আমরা যখন কোনো একটা ফিগার আঁকি, সেই ফিগারটা হয় আসলে মিরর ইমেজ। তার মানে আমার যেটা ডান হাত, ফিগারে সেটা বাম পাশ। তার মানে এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমার কি ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি বাম ভেন্ট্রিকল, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। তার মানে খেয়াল করো, বলা হচ্ছে কি, ঠিক এই লাইনটা বলা হচ্ছিল যে দুটো অ্যাট্রিয়াম কি দ্বারা পৃথক থাকে। এই দেখো বইয়ে কি বলা হয়েছে, দেখো ডান ও বাম অ্যাট্রিয়াম আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা দ্বারা পৃথক। তার মানে দুইটা অ্যাট্রিয়ামের মধ্যবর্তী যে পর্দা, সেটাকে বলা হচ্ছে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা বা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এবং একইভাবে বাম ভেন্ট্রিকল এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে যে পর্দা, সেটা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা বা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক এই কথাটাই বইয়ে বলা হয়েছে। এবার খেয়াল করো, দেখো আমরা এটাই পড়লাম, আন্তঃভেন্ট্রিকুলার পর্দা এবং হচ্ছে আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো হচ্ছে ডান অ্যাট্রিয়াম সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো তোমার হচ্ছে যদি এই গ্রাফটা তোমরা দেখতে চাও, খুব সহজ হবে। দেখো তো, এই হচ্ছে একটা হৃৎপিণ্ড। তাহলে আমি মাত্র বললাম যে হচ্ছে আমরা যে ফিগারগুলো দেখি সেগুলো হচ্ছে সব মিরর ইমেজ। তার মানে এই যদি হচ্ছে আমার ডান হাত হয়, তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের ডান পাশ কোনটা, আমার হৃৎপিণ্ডের ডান পাশ হচ্ছে এইটা। তার মানে হচ্ছে তোমার ডান অ্যাট্রিয়াম কোনটা হবে, ডান অ্যাট্রিয়াম হবে এই যে এই গহ্বরটা। খেয়াল করো, এটার নাম ওরা কি বলেছে, এটাকে ওরা বলছে ডান অ্যাট্রিয়াম। তার মানে আমরা এখন এই ডান অ্যাট্রিয়াম নিয়ে পূর্ব। তাহলে দেখি ডান অ্যাট্রিয়াম সম্পর্কে কি বললো। বললো এ প্রকোষ্ঠ ডান দিকে অবস্থিত, অবশ্যই তাই, ডানে অবস্থিত, তাই ডান অ্যাট্রিয়াম। তুলনামূলকভাবে বড় এবং পাতলা প্রাচীর দিয়ে গঠিত। দেখো তো, সে তুলনামূলকভাবে কি বড়, বামটার চেয়ে সে তুলনামূলকভাবে বড় এবং পাতলা প্রাচীর দিয়ে সে গঠিত। যদি তাই হয়, বলা হচ্ছে এর ভিতরের গায়ে সাইনো অ্যাট্রিয়াল নোড বা পেসমেকার নামে একটি পেশি খণ্ড থাকে। তার মানে কি বলা হচ্ছে, এই ডান অ্যাট্রিয়ামের ভেতরে থাকে হচ্ছে আমার সাইনো অ্যাট্রিয়াল নোড বা স্যান বা হচ্ছে এসএ নোড। তার মানে এর ভেতর কি থাকে, সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এই এসএ নোডকে তুমি কি বলো, এসএ নোডকে তুমি বলো হচ্ছে পেসমেকার। সে কেন পেসমেকার, পেস মানে গতি বা স্পন্দন, তার মানে সে কি করে, গতি বা স্পন্দন তৈরি করে। দেখো কি বললো, যে এখান থেকে কি হয়, হৃদস্পন্দন শুরু হয়। তার মানে প্রশ্ন আসবে, হৃদস্পন্দন শুরু হয় কোথা থেকে, সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে বা ডান অ্যাট্রিয়াম থেকে। এবার খেয়াল করো, ডান অ্যাট্রিয়াম কি করে, ডান অ্যাট্রিয়াম হচ্ছে সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে যথাক্রমে দেহের সম্মুখ ও পশ্চাৎ অঞ্চল থেকে এবং করোনারি শিরা ও করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ফিরে আসা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। এইবার এই কথাটার মানে কি, এখন আমাকে একটা কথা বলো, অ্যাট্রিয়ামে নর্মালি আমি কি জানি, অ্যাট্রিয়ামে কি হয়, অ্যাট্রিয়ামে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে জমা হয়। কোন অ্যাট্রিয়ামে,
আমি আলোচনা করছি ডান এট্রিয়াম নিয়ে। তার মানে ডান এট্রিয়ামে কী হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে জমা হয়। এখন সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসবে কোথা থেকে? কাউকে তো নিয়ে আসতে হবে। এখন আমি তো জানি যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে কে? শিরা। তার মানে হচ্ছে কি, আমার দেহের উপরের অংশ থেকে একটা শিরা কী করবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে পাঠাবে, আবার আমার দেহের নিম্ন অংশ থেকে কি করবে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আরেকটা শিরা কি করবে, ডান এট্রিয়ামে পাঠাবে। তাহলে দেখি কি বললো যে সুপিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা কাভা কি করে, এই সুপিরিয়র ভেনা কাভা দেহের সম্মুখ অংশ থেকে কি করে, হৃৎপিণ্ডের ভেতরে অর্থাৎ হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ পাঠায়। এবং আমার দেহের নিম্নের অঞ্চল থেকে, দেহের পশ্চাৎ অঞ্চল থেকে কি হয়, ইনফিরিয়র ভেনা কাভা সে কী করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান এট্রিয়ামে প্রবেশ করে। এখন তোমরা এটা আমি আশা করি জানো, ভেনা কাভা কী জিনিস। আমি ভেইন মানে বুঝি, আমি আর্টারি মানে বুঝি। তাহলে ভেনা কাভা কী জিনিস? ভেনা কাভা হচ্ছে একটা খুবই বড় ভেইন যে কি করে, আমার দেহের সমস্ত দূষিত রক্ত কি করে, ডান এট্রিয়ামে নিয়ে আসে। তার মানে হচ্ছে আমার আর্টারির সর্ববৃহৎ ব্রাঞ্চকে আমি কি বলি, অ্যাওর্টা। ঠিক একইভাবে ভেইনের সবচেয়ে বড় ব্রাঞ্চকে আমি বলি হচ্ছে ভেনা কাভা। ঠিক আছে, এইবার তার মানে হচ্ছে আমার দেহের উপরের সমস্ত রক্ত কি হলো, অ্যাট্রিয়ামে আসলো, দেহের নিচের সমস্ত দূষিত রক্ত কি হলো, অ্যাট্রিয়ামে আসলো। কিন্তু এই যে আমার হৃৎপিণ্ডের মধ্যেও তো পেশি আছে, কোষ আছে। হৃৎপিণ্ডের নিজের কি কোনো রক্তের প্রয়োজন হয় না? অবশ্যই হয়। সেই রক্ত তো আর হচ্ছে এখানকার রক্ত না। তার মানে হচ্ছে এই যে বহিঃপ্রাচীর, এই যে অন্তঃপ্রাচীর, মধ্যপ্রাচীর, এই প্রাচীরগুলোতেও তো কি রক্তের প্রয়োজন হয়। সেই রক্তটা ব্যবহৃত হয়, তার মধ্যে হচ্ছে গ্যাসীয় আদান প্রদান হয়, রক্তটা দূষিত হয়। তার মানে হচ্ছে এই রক্তের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড মিশে যায়। তার মানে হচ্ছে আমার হৃৎপিণ্ডের প্রাচীর থেকেও রক্তকে কী করতে হবে, ডান এট্রিয়ামে নিয়ে আসতে হবে। এই কাজটা কে করে, খেয়াল করো, করোনারি শিরা এবং করোনারি সাইনাস। তার মানে করোনারি শিরা এবং করোনারি সাইনাস কি করে, তারা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে কি করে, ডান এট্রিয়ামে নিয়ে আসে। তার মানে আশা করি বুঝতে পারলাম, দেহের ঊর্ধ্বাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে নিয়ে আসে কে, সুপিরিয়র ভেনা কাভা। দেহের নিম্নাংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে কে, ডান এট্রিয়ামে, ইনফিরিয়র ভেনা কাভা। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান এট্রিয়ামে নিয়ে আসে কে, করোনারি শিরা এবং করোনারি সাইনাস। এইবার খেয়াল করো তারপর কি বললো, ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। খুব সহজ কথা। আবার আমরা এই গ্রাফটাতে চলে আসি। এই ছিল আমার ডান অ্যাট্রিয়াম, এই হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল। তার মানে হচ্ছে মাঝখানে আছে হচ্ছে একটা ছিদ্র। তুমি ছিদ্রটাকে কি বলবা, ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে ছিদ্র, তার মানে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। তার মানে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে কি হয়, ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। আশা করি এটা বুঝতে পেরেছি। দেখো কি বলা হচ্ছে, যে এই ছিদ্রপথে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। তার মানে এই যে আমার ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল আসার জন্য ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, এই ছিদ্রের মধ্যে থাকে হচ্ছে আমার ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, দেখো খেয়াল করে আমরা যদি হচ্ছে এই ফিগারটা দেখার চেষ্টা করি, এই হচ্ছে আমার ডান অ্যাট্রিয়াম, এই হচ্ছে আমার বৃহৎ ডান ভেন্ট্রিকল। দেখেছো, ডান ভেন্ট্রিকল। এই দেখো ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল আসার এই হচ্ছে ছিদ্রপথ। এই ছিদ্রপথে তুমি কি দেখতে পাচ্ছ, ট্রাইকাসপিড কপাটিকা। এটার নাম ট্রাইকাসপিড কেন হলো, কারণ হচ্ছে এইখানে তিনটা আমি ভালভ দেখতে পাচ্ছি, কাস্প বা ভালভ দেখতে পাচ্ছি। এই দেখো একটা, এই যে দুইটা, এই যে তিনটা। এই কারণে আমি এটাকে বলছি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তার মানে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এবার দেখো এখানে কি বলল, এই কপাটিকা কি করে, ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড
রক্ত ডান ভেন্ট্রিকলে আসতে দেয়, কিন্তু ডান ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে রক্ত ফিরে যেতে দেয় না, অর্থাৎ কপার টিকা মাত্রই একমুখী। যাই হোক, ছবি আঁকা শেষ। আমরা পড়েছিলাম ডান অ্যাট্রিয়াম পর্যন্ত। এবার হচ্ছে আমরা চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজ শুরু হয় হচ্ছে বাম অ্যাট্রিয়াম থেকে, কিন্তু আমরা কৌশলগত কারণে বাম অ্যাট্রিয়াম থেকে শুরু না করে আমরা শুরু করব ডান ভেন্ট্রিকল থেকে। কেন ডান ভেন্ট্রিকল থেকে শুরু করছি? কারণ হচ্ছে ডান অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে কি হচ্ছিল, আমার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ডান ভেন্ট্রিকলে প্রবেশ করেছিল। তো আমরা সেই ধারণা থেকে পরবর্তী অংশটুকু শুরু করব। দেখা যাচ্ছে ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল অপেক্ষা কিছুটা বড় এবং ডানে অবস্থিত। ছবিটা দেখি। ছবিতে খেয়াল করব ডান ভেন্ট্রিকলটা বাম ভেন্ট্রিকল অপেক্ষা বড় এবং অবশ্যই ডানে অবস্থিত। তারপর বলা হচ্ছে এটি ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সংগ্রহ করে। এটা আমরা বুঝেই গেছি, ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আসে। বলা হচ্ছে ডান ভেন্ট্রিকলের সম্মুখ ভাগ থেকে ফুসফুসীয় ধমনী সৃষ্টি হয়, যার মাধ্যমে কি হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে সঞ্চালিত হয়। তো চলে আসি আমরা ডান ভেন্ট্রিকলের সম্মুখ ভাগ থেকে সৃষ্ট ফুসফুসীয় ধমনী। এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে ডান ভেন্ট্রিকল,
এই হচ্ছে বাম ভেন্ট্রিকল। এই যে ডান ভেন্ট্রিকলটা আকারে বড় এবং ডান পাশে। এই যে ডান ভেন্ট্রিকলে সৃষ্ট ফুসফুসীয় ধমনী, এই ধমনীটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এই ধমনীটা করছে কি, এই ধমনীটা হচ্ছে রক্তকে নিয়ে যাচ্ছে কোথায়, এই ধমনীটা রক্তকে নিয়ে যাচ্ছে ফুসফুসে। এখন সে কীরকম রক্তকে নিয়ে যাচ্ছে, যেহেতু এই ছবির পিছনের অংশটা, এই সমগ্র অংশটা জুড়েই আসলে ডান অ্যাট্রিয়াম, আর এই যে অংশটা এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। এটাকে আমি প্রকাশ করছি এল এ দিয়ে। তার মানে এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম। তাহলে আমি কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ডান অ্যাট্রিয়ামে কী রক্ত আসবে, ডান অ্যাট্রিয়ামে দেহের নিম্নাংশ, দেহের উপরের অংশ এবং হচ্ছে হৃদ প্রাচীর থেকে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার মানে এই পুরো জায়গাটা যেহেতু রাইট অ্যাট্রিয়াম, তার মানে এখানে আসলে আসছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। খেয়াল করো, এই যে অ্যাট্রিয়াম, এই যে রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট ভেন্ট্রিকল, এর মাঝখানে ছিদ্রপথ, ছিদ্রপথে রয়েছে ট্রাইকাসপিড ভালভ বা ট্রাইকাসপিড কপাটিকা। তার মানে ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেলে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা কোথায় আসলো, ডান ভেন্ট্রিকল আসলো। তার মানে ডান ভেন্ট্রিকলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এইবার এখানে যে আমরা পড়লাম ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, তার মানে কি হবে, এই পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে, ফুসফুসে যাবে। কেমন রক্ত যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে যাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হবে কি, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমার কি হবে, এটা হচ্ছে আমার ফুসফুসে গিয়ে গ্যাসীয় বিনিময় হবে, এবং ফুসফুসে গ্যাসীয় বিনিময় হওয়ার ফলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে অপসারিত হবে এবং অক্সিজেন যুক্ত হবে। এই কথাটাই এখানে বলেছে। আবার আমরা বইয়ে ফিরে আসি, খেয়াল করি ঠিক কি কথা বলল, যে ডান ভেন্ট্রিকলের সম্মুখ ভাগ থেকে ফুসফুসীয় ধমনীর সৃষ্টি হয়, যেটা আমরা পড়লাম, যার মাধ্যমে কি হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল থেকে কোথায় যায়, ফুসফুস সঞ্চালিত হয়। এই ধমনীর মুখে একটি একমুখী অর্ধচন্দ্রাকার সেমিলুনার কপাটিকা থাকে। দেখি তো আমরা এই ফুসফুসীয় ধমনীর মুখে কোনো কপাটিকা পাই কিনা। খেয়াল করলাম, এই যে ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মুখে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে। এই অর্ধচন্দ্রাকার কপাটিকাটা কেন আছে, যেন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত উল্টো পথে এখানে ফিরে আসতে না পারে, এই কারণে। তারপর চলে আসি ঠিক এই কথাটাই, যে এই কপাটিকা ডান ভেন্ট্রিকলে রক্ত ফেরত আসতে দেয় না। এবার যেহেতু ডান ভেন্ট্রিকল শেষ হলো, আমি আমার কৌশলগত কারণে বোঝানোর সুবিধার্থে আমি এবার চলে আসবো বাম অ্যাট্রিয়ামে। ঠিক আছে, কি বলল, যে এ প্রকোষ্ঠ বাম দিকে অবস্থিত। অবশ্যই তাই, বাম অ্যাট্রিয়াম কোন দিকে, লেফট অ্যাট্রিয়াম বাম দিকে অবস্থিত। তুলনামূলকভাবে ছোট এবং অপেক্ষাকৃত পুরু প্রাচীর বিশিষ্ট। বাম অ্যাট্রিয়াম তুলনামূলকভাবে ছোট, অপেক্ষাকৃত পুরু প্রাচীর বিশিষ্ট। বলা হচ্ছে প্রকোষ্ঠটি পালমোনারি বা ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসা অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। দেখি এখানটায় কি বলা আছে। খেয়াল করলাম, এই যে হচ্ছে আমার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে গেল, সেখান থেকে হলো কি, সেখান থেকে সেই রক্তে অক্সিজেন যুক্ত হয়ে এই যে এ দুটো হচ্ছে পালমোনারি শিরা। তার মানে এই পালমোনারি শিরার মাধ্যমে কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত কি করছে, লেফট অ্যাট্রিয়াম বা বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। ঠিক এই কথাটাই বলল, যে কি হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। বলা হচ্ছে বাম অ্যাট্রিয়াম কি করে, বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রেরণ করে। খেয়াল করে দেখি, এই যে বাম অ্যাট্রিয়াম,
এই যে আমার বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র, অর্থাৎ বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝের ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি হয়, বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়, বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। আর বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মাঝে রয়েছে বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড ভালভ। এই যে বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড ভালভ, আমি এটাকে কেন বাইকাসপিড বলছি, কেননা হচ্ছে এখানে ভালভা বা কাস্পের সংখ্যা কয়টা, দুইটা। তোমরা যদি তোমাদের বইয়ের ছবিটাতে যাও খেয়াল করে দেখবে, এই দেখো ওখানে ভালভা বা কাস্পের সংখ্যা কয়টা, দুইটা। ট্রাইকাসপিডে ভালভা বা কাস্পের সংখ্যা কয়টা ছিল, তিনটা। এখন তোমাদের যদি প্রশ্ন হয় ভাইয়া ভালভা কি কাস্প কি, এটা হচ্ছে আসলে ইন্টারমিডিয়েটে উল্লেখ করা নেই, এটা হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে জানতে পারি। তুমি বলতে পারো যে কপাটিকার ক্ষুদ্রতম একটা অংশ, ঠিক আছে। যদি তাই হয় দেখো, তাহলে আমরা ঠিক এখানটাতেই ছিলাম, যে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রেরণ করে। এই ছিদ্র মুখে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা নামক দুটি ঝিল্লিময় টুপির মতো কপাটিকা থাকে। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে এমসিকিউ, বাইকাসপিড কপাটিকার অপর নাম কি, মাইট্রাল কপাটিকা। তুমি এটা হচ্ছে বাম অ্যাট্রিয়ামের বাম থেকে মনে রাখবে। দেখো বাম, বাতে হয় হচ্ছে বাইকাসপিড, মতে হয় হচ্ছে মাইট্রাল। তার মানে বাইকাসপিড কপাটিকার অপর নাম কি, মাইট্রাল কপাটিকা। যদি তাই হয়, এবার চলে আসি, কি কথা বললো যে এটি একমুখী কপাটিকা। আমরা এখানে যে সমস্ত কপাটিকা পড়ছি সবগুলোই একমুখী কপাটিকা, এবং এই কপাটিকার ফলে কি হয়, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত যেতে পারে ঠিকই, কিন্তু ঠিক ভাইস ভার্সা হতে পারে না। বাম ভেন্ট্রিকল থেকে কি হতে পারে না, বাম অ্যাট্রিয়ামে রক্ত ফিরে আসতে পারে না। তার মানে ঠিক এই কথাটা বলা হচ্ছে, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত যেতে পারে, কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে, যেহেতু কপাটিকা একমুখী, বাম অ্যাট্রিয়ামে রক্ত আসতে পারে না। যদি তাই হয়ে থাকে, দেখো কি বলা হচ্ছে, যে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাগুলোর এক প্রান্ত অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডিটেন্ডিনি নামক তন্তুর সাহায্যে যুক্ত থাকে। এই কথাটা তোমরা হচ্ছে ঠিক আগের পেজে চিত্রে খুব ভালো দেখতে পারবে। দেখো বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকাগুলোর এক প্রান্ত কোথায় যুক্ত, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের ছিদ্রের মুখে। দেখি তো তাই কিনা, দেখো তো এই ছবিতে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকার এক প্রান্ত কোথায়, এই যে এটা যদি একটা প্রান্ত হয়, সেই প্রান্তটা কোথায়, ছিদ্রের মুখে, সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মুখে অবস্থিত। এইবার অপর প্রান্তের ক্ষেত্রে কি হয়, দেখো অপর প্রান্তটা মনে হচ্ছে যেন এই দেয়ালের সাথে সুতার মতো কিছু দিয়ে যুক্ত। দেখি তাহলে বইয়ে কি বলল, দেখো বলা হচ্ছে যে এক প্রান্ত অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গাত্রে। আমরা মাত্র খেয়াল করে আসলাম ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গায়ে সুতার মতো কি কর্ডিটেন্ডিনি নামক তন্তুর সাহায্যে যুক্ত। কর্ডিটেন্ডিনি বুঝতেই পারছি, কর্ড আর টেন্ডন থেকে এসেছে, তার মানে টেন্ডনের ন্যায় সরু কর্ড। দেখো তার মানে হচ্ছে কি হচ্ছে, হৃৎপেশির অন্তঃপ্রাচীরে দেখো কর্ডিটেন্ডিনির মাধ্যমে যুক্ত। আশা করি এটা বুঝতে পেরেছি। যদি তাই হয়, আমরা হচ্ছে এইবার পড়ে ফেলবো সর্বশেষটা, সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। কেন আমি কৌশলগত কারণে এভাবে পড়ছি, কারণ পালমোনারি শিরার মাধ্যমে রক্ত অক্সিজেনেটেড ব্লাড মাত্র হচ্ছে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করলো, সেখানে হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা খুলে যাওয়ায় রক্তটা এসে পৌঁছালো কোথায়, বাম ভেন্ট্রিকলে। এইবার খেয়াল করো বাম ভেন্ট্রিকলে কি হচ্ছে, হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত বাম ভেন্ট্রিকলে এই ভেন্ট্রিকলের প্রাচীর তুলনামূলকভাবে অধিক পুরু, কারণ এই প্রকোষ্ঠ থেকে কি হয়, সমগ্র দেহে রক্ত প্রেরিত হয়। তুমি যদি খেয়াল করে থাকো, এই হচ্ছে আমার ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমার বাম ভেন্ট্রিকল। যদিও বা ছবি দেখে হয়তো বা খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু আসলে বাম ভেন্ট্রিকলের প্রাচীর আরও
বেশি পুরু। আমি হচ্ছে প্রাচীরটা আরেকটু পুরু করে দিলাম। ঠিক আছে, খেয়াল করো, এই হচ্ছে আমার বাম ভেন্ট্রিকল। দেখো বাম ভেন্ট্রিকলের প্রাচীর আরও বেশি পুরু, কারণ কি, ডান ভেন্ট্রিকল থেকে কি হয়, শুধুমাত্র ডান ভেন্ট্রিকলের সংকোচনে রক্তটা কি হয়, শুধুমাত্র রক্তটা ফুসফুসে গিয়ে পৌঁছায়। কিন্তু বাম ভেন্ট্রিকলের সংকোচনে কি হয়, বাম ভেন্ট্রিকলের সংকোচনে দেখো রক্তটা কোথায় যায়, সারা দেহে ছড়িয়ে পড়ে। ঠিক এই কারণে বাম ভেন্ট্রিকলকে অনেক বেশি পুরু হতে হয়। দেখো কি হচ্ছে, বাম ভেন্ট্রিকল বাম অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে পড়ে এসেছি। এবার দেখো বাম ভেন্ট্রিকলের সম্মুখে কি হয়, সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টা উৎপন্ন হয়। তার মানে এই যে আমার বাম ভেন্ট্রিকল, এই বাম ভেন্ট্রিকলের সম্মুখে কি উৎপন্ন হচ্ছে, সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টা উন্মুক্ত হচ্ছে। এই হচ্ছে অ্যাওর্টা। এবার খেয়াল করো, এই অ্যাওর্টার মাধ্যমে কি হয়, বাম ভেন্ট্রিকলের সংকোচনে বা সিস্টলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো দেহে প্রেরিত হয়। দেখো বাম ভেন্ট্রিকলের সংকোচনে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো দেহে সার্কুলেট করে। যদি তাই হয়, দেখো কি বলছে, এ ধমনীর উৎপত্তি স্থলেও একটি একমুখী অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে যা রক্তকে বাম ভেন্ট্রিকলে ফিরে আসতে দেয় না। এই কপাটিকার নাম কি, অ্যাওর্টিক কপাটিকা। এই কপাটিকার নাম কি, অ্যাওর্টিক কপাটিকা। তার মানে খেয়াল করো, এই যে অ্যাওর্টা দেখতে পাচ্ছ, এই দেখো অ্যাওর্টার এখানে আরেকটি কপাটিকা দেখতে পাওয়া যায়। এই কপাটিকার কারণে কি হচ্ছে, বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ছড়িয়ে পড়তে পারছে ঠিকই, কিন্তু হচ্ছে উল্টো সেটা বাম ভেন্ট্রিকলে ফিরে আসতে পারছে না। যদি তাই হয়, আমি আশা করি তোমরা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ ভালো বুঝতে পেরেছো। এবার একটা প্রশ্ন থেকে যেতে পারে যে ভাইয়া এটা যদি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হয়, অথবা ভাইয়া যদি এটা এইচএসসির জন্য হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এত ডিটেলসে পড়ার কি প্রয়োজন? আমি উত্তরে বলবো, কিছু সেগমেন্ট আছে ভাইয়াপুরা যেটা হচ্ছে তোমার বুঝে পড়তে হবে, বুঝে পড়ার কোনো বিকল্প নেই। কেননা তুমি যদি হচ্ছে একটা ইনফরমেশন না বুঝে মুখস্থ করো, সেই ক্ষেত্রে হবে কি, তুমি কতদিন সেটা হচ্ছে মনে রাখতে পারবে। আর তুমি যদি কনসেপশন ক্লিয়ার করে পড়ো, তুমি কোনো জায়গাতেই আটকাবে না। তো আমরা এইভাবেই পড়বো যেন হচ্ছে আমরা কোনো জায়গায় না আটকাই। এই কারণে যেখানে এমসিকিউ বেসিস, আমি এমসিকিউতে বলবো। যেখানে মনে হয় তোমার বোঝার প্রয়োজন, আমি একটু সময় নিয়ে হলেও সেখানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো এই মাইন্ডসেটটা হচ্ছে মাথা থেকে বের করে ফেলতে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হয়তোবা বুঝে পড়ার কোনো প্রয়োজন নেই, ইনফরমেশন মুখস্থ করলেই চলে। এইটা ভুল ধারণা। এবার যদি তাই হয়, আমরা চলে আসবো হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ। এবার তোমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর লাগবে, কেননা হচ্ছে আমরা অলরেডি কপাটিকাগুলো পড়ে এসেছি। খেয়াল করে দেখো কি বলছে, যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহকে একমুখী করার জন্য এবং অক্সিজেন সমৃদ্ধ ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য কি হচ্ছে, হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা থাকে। আমরা অলরেডি অনেকগুলো কপাটিকা দেখে এসেছি। এবার এই কপাটিকাগুলো কিভাবে তৈরি হয়, তুমি যদি খেয়াল করে থাকো, হৃৎপিণ্ডে যে প্রাচীর ছিল, অন্তঃপ্রাচীর বা এন্ডোকার্ডিয়াম, খেয়াল আছে যে হৃৎপিণ্ডের সেই এন্ডোকার্ডিয়াম কপাটিকা তৈরিতে ভূমিকা রাখছিল। দেখো ঠিক এখানে তাই বলা হয়েছে, হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর বা এন্ডোকার্ডিয়াম কি হচ্ছে, ভাঁজ হয়ে কপাটিকা তৈরি হয়। তার মানে কপাটিকা তৈরি হচ্ছে হৃৎপিণ্ডে কোন প্রাচীর থেকে, এন্ডোকার্ডিয়াম। কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে পূর্ব প্রাচীর কোনটা পারা উচিত, বলেছিলাম এটা এন্ডো না, এটা কি, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। ঠিক আছে, আর চর্বি লেগে থাকে কোথায়, চর্বি হচ্ছে এপিকার্ডিয়ামে নাকি পেরিকার্ডিয়াম? না, বলবা যে ভাইয়া পেরিকার্ডিয়াম আসলে কি, আমরা যেভাবে পড়েছিলাম পথে পেরিকার্ডিয়াম পথে পর্দা, তার মানে হচ্ছে পেরিকার্ডিয়াম কি, পেরিকার্ডিয়াম হচ্ছে যে আবরণী হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে। গুড, যদি তাই হয়, এইবার হচ্ছে আমরা চলে আসব কপাটিকাগুলো। ট্রাইকাসপিড কপাটিকা, নতুন করে কিছুই বলছি না, তুমি জানো ট্রাইকাসপিড কপাটিকা কি ছিল। ট্রাইকাসপিড কপাটিকা ছিল হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল, এদের মধ্যবর্তী যে কপাটিকা,
বা ডান অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে যে কপাটিকা সেই হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এবার দেখো বাইকাসপিড কপাটিকা, বাই মানে 2, কাসপিড শব্দটা এসেছে কাস্প থেকে, ট্রাই মানে 3, কাসপিড শব্দটা হচ্ছে কাস্প বা ভালভা থেকে। তার মানে খেয়াল করো বাইকাসপিড কপাটিকা কি তুমি জানো, বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে যে কপাটিকা সেটা হচ্ছে আমার বাইকাসপিড কপাটিকা। অপর নাম হচ্ছে বলেছিলাম বাম থেকে মনে রাখবো বাইকাসপিড মাইট্রাল, অপর নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। চলে আসবো পালমোনারি কপাটিকা, এটাও তুমি জানো। পালমোনারি কপাটিকা কি ছিল? পালমোনারি কপাটিকা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত যখন ফুসফুসে প্রবেশ করে সেই প্রবেশ মুখে একটা কপাটিকা থাকে, যাকে আমি কি বলি, যাকে আমি বলি হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় কপাটিকা। আশা করি এটা বুঝতে পেরেছ। এবং সে দেখতে কীরকম? সে দেখতে হচ্ছে সেমি লুনার বা অর্ধ চন্দ্রাকার। সেমি মানে এই ক্ষেত্রে অর্ধ, লুনার শব্দটা এসেছে চন্দ্র বা চাঁদ থেকে। ঠিক আছে, এই পালমোনারি কপাটিকাও কিন্তু ট্রাইফ্ল্যাপ। তার মানে কি এর মধ্যে কাস্প সংখ্যা কয়টা? 3টা। গুড। এবার হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা যেন কোথায় দেখলাম? অ্যাওর্টিক কপাটিকাটা ছিল, যদি খেয়াল করে থাকো, সেটা ছিল আসলে বাম ভেন্ট্রিকলে। এই যে বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকলের এখানে আমার অ্যাওর্টার উদ্ভব, যে অ্যাওর্টা থেকে কি হতো, অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ছড়িয়ে পড়তো। অক্সিজেনেটেড ব্লাডটা কি করতো? সারা দেহে ছড়িয়ে পড়তো। এই অ্যাওর্টার মুখে কি ছিল? একটা কপাটিকা, সেটা হচ্ছে আমার অ্যাওর্টিক কপাটিকা। প্রত্যেকটা কপাটিকা হচ্ছে রক্তকে একদিকে সংবহন করায়। যদি তাই হয় খেয়াল করে দেখো, বাম ভেন্ট্রিকল ও মহাধমনী বা অ্যাওর্টার ছিদ্রপথে অবস্থিত ত্রিপর্দা বিশিষ্ট অন্ধচন্দ্রাকার কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এইবার হচ্ছে আর 2টা কপাটিকা থাকবে যেইটা তোমরা এখনো পড়ে আসনি। এর একটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, একটা হচ্ছে করোনারি কপাটিকা। এই 2টাই গুরুত্বপূর্ণ, যেহেতু এখনো পর্যন্ত কোথাও আমি এই দুটো পাইনি। চলে আসি ইউস্টেশিয়ান। দেখো ইউস্টেশিয়ান কোথায় পাচ্ছি? ইনফিরিয়র ভেনা কাভা ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। ইনফিরিয়র ভেনা কাভার জন্য কি? এবার হচ্ছে আমি ভিডিওর প্রথম দিকে একটা কথা বলেছিলাম, আমার ভিডিওর এই পর্যায়ে এসে মনে হলো যে কথাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। ভেনা কাভা আমি বলেছিলাম যে ভেইনের সর্ববৃহৎ ব্রাঞ্চ, সেটা আসলে উচিত না, কারণ ভেইনের শাখা আসলে ভেনা কাভা না। আমার বলা উচিত ছিল যে ভেনা কাভা হচ্ছে সর্ববৃহৎ ভেনাস ইউনিট বা ভেনাস টানেল বা চ্যানেল। ওই ভেনা কাভার ব্রাঞ্চকে আমরা বলি হচ্ছে ভেইন, ভেইনের ব্রাঞ্চকে আমরা বলি হচ্ছে ভেনিউল। আশা করি ধরতে পেরেছো। ঠিক একইভাবে আমি বলেছিলাম হয়তো যে আর্টারির সর্ববৃহৎ ব্রাঞ্চ হচ্ছে অ্যাওর্টা, কথাটা আসলে কারেকশন করে নিচ্ছি। এভাবে বলা উচিত ছিল যে সবচেয়ে বড় আর্টারি, তুমি এটাকে বলতে পারো সহজ কথায়, যে সবচেয়ে বড় আর্টারিকে আমি কি বলি? অ্যাওর্টা। দেন অ্যাওর্টাটা ব্রাঞ্চ ফরমেশন করে বিভিন্ন আর্টারি ফরমেশন করে, এবং আর্টারি ক্ষুদ্রতম ব্রাঞ্চকে তুমি বলো হচ্ছে আর্টারিয়ল। আশা করি এইবার তোমরা জিনিসটা ধরতে পেরেছো। তার মানে চলে আসো ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা কি জিনিস? সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সেটা যেন কি? আমার নিম্নাঙ্গের ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে সে ডান এট্রিয়ামে নিয়ে আসে, অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে যেই কপাটিকা সেটাকে আমি বলি ইউস্টেশিয়ান কপাটিকা। কীভাবে মনে রাখবো? ইউস্টেশিয়ান শুরু হয় রস্যই দিয়ে, ইনফিরিয়র ভেনা কাভা শুরু হয় কি? রস্যই দিয়ে। তার মানে ইনফিরিয়র ভেনা কাভা, ডান এট্রিয়াম, ইউস্টেশিয়ান কপাটিকা। চলে আসবো করোনারি কপাটিকা। বুঝতেই পারছি নামের সাথে করোনারি আছে, তার মানে সেটা করোনারি সাইনাস এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলের কপাটিকা। ঠিক আছে, আশা করি এটা নিয়ে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে আসব হচ্ছে হৃৎপিণ্ডের প্রধান গাঠনিক উপাদান সমূহ এবং এদের কাজ। খেয়াল করে দেখো, এই পড়া তুমি অলরেডি পড়ে এসে ফেলেছো। এখানে জাস্ট আরেকবার রিকল করেছে, আমার মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা হবে। খেয়াল করে দেখো, আমরা বলে এসেছি অ্যাওর্টা কি? অ্যাওর্টা হচ্ছে দেহের বৃহত্তম ধমনী। ঠিক আছে, ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ঠিক আছে, খেয়াল করে দেখো তো, এই যে অ্যাওর্টা, হ্যাঁ দেখো ফুসফুস ছাড়া সে অন্য সমস্ত অঙ্গে কি করছে? অক্সিজেনেটেড ব্লাড পাঠাচ্ছে না?
হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাড পাঠাচ্ছে। আর ফুসফুসে দেখো, ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে আসছে? ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আমার নিয়ে আসছে পালমোনারি শিরা। আর ফুসফুসে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডটা কে নিয়ে যাচ্ছে? পালমোনারি ধমনী। দেখো ঠিক এই কথাটাই বলেছে, পালমোনারি ধমনী অক্সিজেন রিক্ত রক্ত অর্থাৎ অক্সিজেন শূন্য রক্ত বা অক্সিজেন ছাড়া রক্ত কোথায় নিয়ে যাচ্ছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে। পালমোনারি শিরা তুমি জানো, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোথায় নিয়ে আসছে? বাম অ্যাট্রিয়ামে। এই যে পালমোনারি শিরা কোথায় নিয়ে আসছে? লেফট অ্যাট্রিয়াম বা বাম অ্যাট্রিয়ামে। তারপর খেয়াল করো, বাম ভেন্ট্রিকল তুমি জানো, আমি বলেছি হৃৎপিণ্ডের সর্বাধিক পেশিবহুল অংশ, কেননা হচ্ছে তাকে পাম্প করতে হয় পুরো দেহে ব্লাড সার্কুলেট করার জন্য, ঠিক আছে। এবং সে কী করে? অ্যাওর্টার মাধ্যমে ব্লাড পাম্প করে, কিন্তু সেটা শুধুমাত্র ফুসফুস ছাড়া, কেননা হচ্ছে ফুসফুসে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করে কে? মাত্র পড়ে আসলাম, সে হচ্ছে আমার পালমোনারি ধমনী। বাইকাসপিড কপাটিকা আর বলবো না, খেয়াল করে দেখো কি হচ্ছে সেখানে। বাইকাসপিড বাম বা মাইট্রাল, বাইকাসপিডের অপর নাম কি? মাইট্রাল। সে কি করে? রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। কর্ডি টেন্ডিনি বলে এসেছি, কি যেন? কর্ডি টেন্ডিনি সে হচ্ছে হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীরের সাথে কি হয়? কপাটিকাগুলোকে ধরে রাখে। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে ভেন্ট্রিকলের সংযোগকালে কপাটিকার অভ্যন্তরভাগকে কি করতে? বাইরের দিক থেকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে। সে হচ্ছে সুতার মতো ধরে রেখেছে যেন কপাটিকাটা কি না হয়? বাইরের দিকে ঘুরে না যায়। ডান ভেন্ট্রিকল কি করে? ডান ভেন্ট্রিকল কি করে? পালমোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন রিক্ত রক্তকে অর্থাৎ অক্সিজেন ছাড়া রক্তকে বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে কি করে? ফুসফুসে পাম্প করে। ডান ভেন্ট্রিকলে কিন্তু পালমোনারি ধমনী থাকে, এটা ভুল করা যাবে না। পালমোনারি ধমনী কোথায় ছিল? ডান ভেন্ট্রিকলে। গুড। যদি তাই হয়, এবার চলে আসবো হচ্ছে আমরা ট্রাইকাসপিড। একই কথা, রক্তের পশ্চাৎ প্রবাহকে প্রতিরোধ করে। সেমিলুনার তুমি পড়ে এসেছো, সে কোথায় থাকে? পালমোনারি ধমনীর সম্মুখে, রক্তের পশ্চাৎ প্রবাহকে সে প্রতিরোধ করে। ডান অ্যাট্রিয়াম তুমি তো জানোই, ভেনা ক্যাভার মাধ্যমে কি করে? ফুসফুস ছাড়া দেহের অন্যান্য অঙ্গ থেকে অক্সিজেন রিক্ত রক্ত গ্রহণ করে। রিক্ত মানে শূন্য, অক্সিজেন শূন্য গ্রহণ রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত গ্রহণ করে। ভেনা ক্যাভা কি? দেহের প্রধান শিরা, সর্ববৃহৎ শিরা, যার মাধ্যমে কি হয়? অক্সিজেনবিহীন রক্ত ডান অ্যাট্রিয়ামে ফেরত আসে। তুমি সুপিরিয়র ভেনা ক্যাভা পড়েছো, ইনফিরিয়র ভেনা ক্যাভা পড়েছো। তারপরে চলে আসবো আমরা মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য। এটা 2 নম্বরের জন্য এইচএসসিতে সিকিউ আসে, মেডিকেলে তেমন গুরুত্ব নেই, কেননা তুমি হচ্ছে যখন অধ্যায়গুলো পড়ো ইনফরমেশনগুলো তুমি এমনিতে জেনেই যাও। এবার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে স্যাররা যখন প্রশ্ন করবে, স্যারদের কাছে কিন্তু এই ছকটা খুবই সহজলভ্য, তাদের কাছে এটা হচ্ছে একদম রেডিমেড প্রশ্ন করার সোর্স। তার মানে স্যাররা এখানে একদম কিছু পেইড প্রশ্ন পাচ্ছে, স্যাররা এই প্রশ্ন তুলে দেওয়ার সম্ভাব্যতা অনেক বেশি। দেখা যাবে হচ্ছে এইভাবে প্রশ্ন তুলে দিবে যে ভেন্ট্রিকলের সংকোচনকালে কপাটিকার অভ্যন্তর ভাগ বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে কে? অপশন হিসেবে ধরো তোমার এখান থেকে 4টা অপশন দিয়ে দিল, বা হচ্ছে ভেতর থেকে কোনো একটা অপশন দিয়ে দিল। তার মানে হচ্ছে যেহেতু এক লাইনের কথা আমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি আবারও বলে নিচ্ছি যে কিছু বিষয় মনে হচ্ছে যে এটা আসলে খুব থিওরিটিক্যাল ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম যে এখানকার কনসেপ্ট, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, সেটা এইচএসসি হোক, সেটা যে কোনো সময়ই থাকুক না কেন, গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে কনসেপশন ক্লিয়ার করার কোনো বিকল্প নাই, ঠিক আছে। তা যদি তাই হয়, আমরা চলে আসবো হচ্ছে মানুষ এবং মাছের হৃৎপিণ্ডের পার্থক্য। দেখো, মাছের হৃৎপিণ্ড যেন কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তোমরা যদি হচ্ছে এর আগে রুই মাছ পড়ে আসো, দেখবে যে সেখানে বলা হচ্ছে যে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড আর বললাম না, তোমরা জানো। মাছের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ কি কি? একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। মানুষে কি? 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। মাছের হৃৎপিণ্ডে কি আছে? সাইনাস ভেনোসাস আছে। মানুষের হৃৎপিণ্ড এতক্ষণ পর্যন্ত পড়ে আমরা কোনো সাইনাস ভেনোসাস পাই নাই। দেখো তো, মাছের হৃৎপিণ্ড কেবলমাত্র কি করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে কি করে? পরিবহন করে। এ কারণে রুই মাছের হার্টকে যেন কি বলা হয়? ভেনাস হার্ট। তোমরা ওই অধ্যায়টাতে পড়ে আসার কথা। মানুষের হৃৎপিণ্ড কি? অক্সিজেন সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ উভয় ধরনের রক্তই পরিবহন করে। মাছের
হৃৎপিণ্ডে কি হয়, একচক্রী রক্ত সংবহন ঘটে, কিন্তু মানুষের হৃৎপিণ্ডে কি হয়, দ্বিচক্রী সংবহন ঘটে। যদি তাই হয় আজকের মতো আমি এতটুকুই পড়াবো। আগামী দিন থেকে আমি হার্টবিট ও কার্ডিয়াক চক্র থেকে শুরু করে ইনশাল্লাহ অধ্যায়টা শেষ করব। আমার চ্যানেলের যদি প্রথম ভিডিওটা দেখে থাকো, আমি বলেছিলাম যে মানব শারীরতত্ত্ব রক্ত সঞ্চালন অধ্যায়টা আমি 3টা লেকচারে শেষ করব। তো 3টা লেকচারের আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। তো আশা করছি তৃতীয় লেকচারের মাধ্যমেই আমরা অধ্যায়টা সুন্দর মতন শেষ করতে পারবো। এখন এই অধ্যায় সংশ্লিষ্ট তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাকে করবে, আমি সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা লসিকা পড়লাম, আজকে আমরা লসিকার ফরমেশন পড়লাম, আজকে আমরা হচ্ছে হার্ট সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে আজকে হার্টের চেম্বার বা প্রকোষ্ঠগুলো সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে আজকে হার্ট বা হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ জানলাম। আশা করি এর ভেতরে সিকিউ বলো এমসিকিউ বলো তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে না। আমরা পরবর্তী দিন তাহলে এখান থেকে শুরু করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। ভালো থাকো সবাই, আবার পরবর্তী লেকচার নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।